আসসালামু আলাইকুম। বাজার থেকে হারানোর আর কিছুই নেই। পুঁজি যা হারিয়েছি গত 15 বছরে, এখন তা সুদ আসলে ফেরত নেওয়ার সুযোগ এসেছে। তাই আমরা সেই সুযোগ লুফে নিতে চাই। গতকাল টার্নওভার 1063 কোটি টাকা প্লাস হলেও তা ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। তাহলে হোয়াট নেক্সট? হ্যাঁ, খুব শীঘ্রই আমরা সেটা 1500 কোটি টাকা টার্নওভার দেখতে পাবো ইনশাল্লাহ। তারপর 2000 কোটি টাকা, এভাবেই চলতে থাকবে আমাদের পুঁজিবাজার। আর এই সুযোগটাই আমরা নিতে চাই। আমরা যা হারিয়ে আসছি তা পুনরুদ্ধার করতে চাই। তো কিভাবে সেটা করব? আজকের মূল আলোচনার বিষয়, বাজার থেকে প্রফিট করতে হলে কি কি করতে হবে। সাথে থাকছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া। আর পুরো ভিডিও জুড়ে, আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগেই বলতে চাই যে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা চলে আসলাম মূল আলোচনায়। 1063 কোটি টাকা গতকাল টার্নওভার হলেও কিন্তু আমাদের 165টা কোম্পানির নেগেটিভ ইন্ডেক্স ছিল। তার কারণটা কি সেটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। আমেরিকাতে শুল্কের যে হার, সেটা নিয়ে মিটিং চলতেছিল। 3 দিনের মিটিং শেষে গতকালকে আমাদের একটা পজিটিভ রেজাল্ট আসছে, সেটা আপনারা জানেন। এবং গতকাল পর্যন্ত যেই একটা ঝামেলা ছিল, সেই ঝামেলার কারণেই এতটা আমাদের নেগেটিভ ছিল। এবং টেক্সটাইল সেক্টরে চিন্তা করলে দেখবেন 15টা কোম্পানি বাদে আর সবগুলি কোম্পানির দর হারাইছে। তো আজকের সেই ইয়েটা কি, যে বাজার কেন পজিটিভ ধারায় ফিরবে, কি কি নিউজ আছে আমাদের, এবং বাজার কেন 1500 কোটি থেকে 2000 কোটি টাকা টার্নওভার উন্নীত হবে, আসুন আমরা কিছু আলামত দেখি। দেখেন আমাদের শুল্ক নীতিতে কি কথা বলছেন আমাদের বশির আহমেদ। রপ্তানির বাধাগ্রস্তের আশঙ্কা নেই, পাল্টা শুল্ক আরও কমার আশা করেছিলাম। মানে যে 20% শুল্ক আমাদের দিতে হবে, সেটার আরও কম আশা করছিলেন। আমরা এই নিউজের পরবর্তী ধাপ যদি এইখান থেকে আমরা পড়ি, দেখব আমাদের আমাদের মূল প্রতিযোগিতার মূল প্রতিপক্ষ হলো ভারত। আর ভারতের ওপরে শুল্ক হলো 25%। ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ফিলিপাইনের ওপর 20% আমাদের সমান। কম্বোডিয়া আর ইন্দোনেশিয়া 19%। পাকিস্তানে মেবি একটু কম। তাহলে আমাদের মূল প্রতিপক্ষ হলো ভারত আর ভিয়েতনাম। তো পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ফিলিপাইন সবাই আমাদের সমান, বাট ভারত কিন্তু 5% বেশি। সেই হিসাবে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো এবং তাদের থেকে অনেক ভালোভাবে আমরা টিকে থাকতে পারবো। সেই হিসাবে একটা সুবাতাস। পাশাপাশি আরও একটা যে গ্রেট একটা নিউজ, বাজারে আসছে সরকারি মালিকানাধীন বহুজাতিক শেয়ার। তার মানে এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে বাজারে যে আমাদের লিকুইডিটি ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা দূর হতে যাচ্ছে। বাজারে নতুন নতুন শেয়ার যখন আসবে, নতুন নতুন টাকা আসবে, বিশাল বিশাল পরিমাণে টাকা আসবে, আর সেই টাকা দিয়ে আমাদের লিকুইডিটি কাভার হবে, লিকুইডিটি ফ্লো বাড়বে। তাই আমরা আর পিছন দিকে তাকাবো না, আমরা প্রফিট করে থাকবো, প্রফিটের ধারা অব্যাহত থাকবে। আমরা প্রায় সবাই অরিদ আছি যে ব্যাংক সেক্টরে প্রফিট দিয়ে যাচ্ছে, ব্যাংক সেক্টর তো আমার হাতে নেই, অমুক সেক্টর তো অমুক সেক্টর অনেক প্রফিট দিয়ে যাচ্ছে, হ্যাঁ আমার হাতে তো ওগুলি নেই। লো পেড প্রফিট দিয়ে যাচ্ছে, আমার হাতে তো লো পেড নেই। কিন্তু আপনার হাতে যেই শেয়ারটা আছে, সেই শেয়ারটা যে প্রফিট দিতে প্রস্তুত, সেটা কিন্তু আপনি জানেন না। তাই আমাদের মূল আলোচনায় আমরা কিভাবে আমাদের হোল্ডিং স্টক থেকে প্রফিট করব। দেখেন, লো পেডের প্রচুর শেয়ার আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেমন রহিমা ফুড, জে কিউ বল পেন, KNQ, তারপরে লিব্রা ইনফিউ, তারপরে হলো এমারাল্ড ওয়েল, অ্যাপেক্স ফুড, মানে এরকম অনেক শেয়ার, আমি তো সবগুলির কথা মনে পড়তেছে না, এগুলি আপনাদের সাথে শেয়ার করছে। তার মানে আমার ভিডিও যারা দেখছেন তারা মোটামুটি আমার সাথে ছিলেন, একটু ভালো পজিশনে আছেন। কিন্তু যারা আপনারা আমার ভিডিও ফলো করেন নাই, আমার সাথে ট্রেড করেন না, তারা হয়তো একটু ব্যাক এন্ডে আছেন। কিন্তু আপনি হাতে যে শেয়ারটা আছে, এখন আপনি যদি
ওই শেয়ারটা লসে সেল করে দিয়ে যেই শেয়ারটা 20%, 30% বা 40% বেড়ে গেছে সেই শেয়ারে কনভার্ট করেন, তাহলে আপনি ডাবল রিস্কে পড়ে যাচ্ছেন। মানে আপনার টাকা লুজ হওয়ার সম্ভাবনা বেশি। ধরি আপনি 20% লসে আছে কোন একটা শেয়ারে, সেই 20% লসকে আপনি রিয়ালাইজ করে আপনি যেই শেয়ারটা আপনি 30% অলরেডি গেইন দিয়ে দিয়েছে সেই শেয়ারে আপনি এন্ট্রি নিলেন, তাহলে যে 20% আপনি লস করে আসলেন আর যে 30% গেইন দিছে শেয়ারে ঢুকলেন, তার মানে 30 আর 20 এই 50% রিস্কে আপনি ঢুকে গেলেন। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে এই 50% রিস্ক 60% রিস্কে যাওয়ার কোনো দরকার নেই। যেহেতু ব্যাংক সেক্টর বেড়ে গেছে, ব্যাংক সেক্টরের দিকে আমরা ফিরেও তাকাবো না আপাতত। ব্যাংক সেক্টর যখন কারেকশনে আসবে তখন আমরা ব্যাংক সেক্টর নিয়ে নতুন করে ভাববো। এখন আপনার হাতে যে শেয়ারটা তলানিতে পড়ে আছে, আপনার যদি ক্যাশ থাকে, নতুন মানি ঢুকাবার সক্ষমতা থাকে, তাহলে আপনার অবমূল্যায়িত শেয়ারটাতে আপনি অ্যাভারেজ করে নেন। তাতে কি হবে, আজকে এই শেয়ার কালকে ওই শেয়ার, আজকে এই সেক্টর কালকে এই সেক্টর, গেম দেওয়ার পরে এক সময় আপনার যে শেয়ারটা হোল্ডিং আছে সেই শেয়ারটা মুভমেন্ট আসবে, আর তখনই আপনি প্রফিট করতে পারবেন। সেই জন্য কি দরকার, ধৈর্য। এবং আমি আমার যে ফলোয়াররা আছে, আমার সাথে পার্সোনালি যারা ট্রেড করেন, তাদেরকে আমি বলে থাকি, সাজেশন দিয়ে থাকি যে আপনার হাতে যে শেয়ারটা হোল্ডিংয়ে আছে এই শেয়ারটা অ্যাভারেজ করে নেই। এই শেয়ারটা আজকে না হোক কালকে, কালকে না হোক 2 দিন পরে, এই মাসে নয় আগামী মাসে অবশ্যই আপনার শেয়ারটা ট্রেন্ডে আসবে এবং তখন আপনি হ্যাপি হবেন। তখন এই ধৈর্যের আপনি ফল পাবেন, মানে সুদে আসলে আপনি রিটার্নটা পাবেন। এতদিন ধরে আমরা যে লস করছি সেই লসটা অবশ্যই রিকভারি করার সুযোগ আমাদের হাতে আছে। ধৈর্যটাই হলো আমাদের সেই সুযোগ। এতক্ষণ আশা করি আপনারা বুঝতে পারছেন মূল মন্ত্রটা কি, কীভাবে আপনার প্রফিটের ধারায় ফিরতে পারেন। সেটা হলো জাস্ট অপেক্ষা। বাজার বুলরানে আছে, আমরা ইমিডিয়েটলি আমরা 1500 কোটি টাকা টার্নওভার দেখব, তারপরে আমরা 2000 কোটি টাকা টার্নওভার। আমি এইটুকু আশা করি আমরা এই মাসে, অগাস্ট মাসে 1500 কোটি টাকা টার্নওভার যদি নাও দেখি, অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে আমরা 1500 কোটি টাকা টার্নওভার দেব। ইভেন আমরা 2025 সালে খুব বড় ধরনের বলতে চাই না, খুব ভালো একটা বাজার পাবো এবং 2026 সালটা আমাদেরকে ইতিহাস তৈরি করে দেবে 2026 সাল। তাই আমরা বিচলিত হব না, আমরা ধৈর্য ধরবো। আপনার যেই শেয়ার তলানিতে পড়ে আছে সেই শেয়ারও অনেক প্রাইস বাড়বে। দেখেন এরকম হয়, আমরা দেখে আসছি 2009-10 বা তার আগে যেই শেয়ারগুলি অনেক বেড়ে গেছে, এখন তারা খুঁজে বের করছে যে কোন শেয়ারগুলি তলানিতে পড়ে আছে, এখনও বাড়ে নাই, সেই কোম্পানি চালু আছে না বন্ধ আছে, তার নাম ঠিকানা আছে কি নাম ঠিকানা নাই, এ ক্যাটাগরি নাকি জেড ক্যাটাগরি, এগুলি দরকার নাই। দরকার হলো কম দামে যে শেয়ারগুলি পাওয়া যায়। তাই আজকে আপনার যে শেয়ারের দাম কম আছে, আগামী দিনে আপনার শেয়ারের দাম কম থাকবে, এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমিও দিতে পারছি না, আপনিও দিতে পারছেন না, ইভেন আমাদের কমিশনও দিতে পারবে না। কারণ মার্কেট সেন্টিমেন্ট বলে একটা কথা আছে, মার্কেট সেন্টিমেন্ট যখন যেটা কাভার করবে বা যেটার উপর ফোকাস করবে সেইটাই ঘটবে। তো আমি বিশ্বাস করি আপনার হাতে থাকা স্টকটা আপনাকে লস দেবে না, বরং এইটা থেকে আপনি বড় ধরনের প্রফিট করবেন। তাই এই হাতে থাকা যে লসের শেয়ারটা আপনি আজকে অবশ্যই সেল করবেন না, আপনি অপেক্ষায় থাকেন ভবিষ্যতের জন্য। চলুন আমরা আমাদের দ্বিতীয় স্টেপ আমরা চলে যাই কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে। সেই কোশ্চেন অ্যান্ড আনসারটা আমরা গতকালকে বলছিলাম যে এই শেয়ারে এই ভিডিওটাতে যারা কমেন্ট করবেন তাদের প্রশ্নের উত্তর আমি দিব, দেখেন এবং অ্যানালাইসিস করব। দেখেন এখানে এক ভাই লিখছেন, কোনো লাভ নাই এরকম ভলিউম আর ইন্ডেক্স দিয়ে, এরকম ভলিউম, আচ্ছা শুধু ব্যাংক সুদি কারবার দিয়েই ইন্ডেক্স প্লাস মানে বাড়লো। হ্যাঁ ভাই, আপনার সাথে একমত। সেটা হলো, এবং এইটা নিয়ে আমি আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত, আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। তারপর নিচে আরেক ভাই লিখছেন, নট হ্যাপি বিকজ মোস্ট অফ পোর্টফোলিও আর আন্ডার লস, নাথিং চেঞ্জ অ্যাট দ্য অ্যাকসেপ্ট সাম। হ্যাঁ ভাই, এই ব্যাপারগুলি আমি বুঝাইলাম যে যাদের আমাদের শেয়ারগুলির দাম বাড়ে না তারা ধৈর্য ধরবো, আর ধৈর্যই হলো আমাদের মূল মন্ত্র প্রফিট করার।
পরবর্তীতে আরেকজন লিখছেন টেক্সটাইল বোম। হ্যাঁ, গতকালকের যে নিউজটা, এই নিউজটা বোম হবে কি হবে না সেটা আপনার আমার ওপর ডিপেন্ড করে না, ইভেন এই নিউজের উপরেও এই বোম নির্ভর করে না, নির্ভর করে কাদের উপর? তারা হলেন স্মার্ট মানি, আমরা যাদেরকে মামু বলি, গ্যামলার বলি, যেই নামে ডাকি, তাদের উপর ডিপেন্ড করে বাজার আগামী রবিবার কেমন যাবে। তারা যদি চায় যে আগামী রবিবার এই নিউজটার উপরে ডিপেন্ড করে 20% শুল্কের উপর নির্ভর করে বাজারটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, তাহলে তারা তাই করতে পারবেন। আর তারা যদি মনে করেন যে গত বৃহস্পতিবারে তারা প্রফিট টেক করে ফেলছেন টেক্সটাইল সেক্টর থেকে, তাহলে আগামী রবিবার টেক্সটাইল সেক্টরটা পড়ে যেতে পারে। ঠিক আছে? সো আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তারা কি করি, তারা স্মার্ট মানির ফুটপ্রিন্টটা ফলো করি। সো আমরা রবিবারে আমরা বুঝতে পারবো আমার মামারা আমার ভাগ্নাদের হাতে ধরিয়ে দিল বৃহস্পতিবারে, নাকি ওই বৃহস্পতিবার টেক্সটাইল সেক্টর একটা নেগেটিভ দেখায়া মালামালগুলি হাতিয়ে নিচ্ছে, সেই ফুটপ্রিন্টটা আমরা রবিবারে পাবো এবং সেই জন্য অপেক্ষা করব। চলুন আমরা আপনাদের যে অ্যানালাইসিস যারা চাচ্ছেন তা নিয়ে কথা বলি। আমাদের সর্বোচ্চ কমেন্ট পড়ছে নাবানা ফার্মা নিয়ে। আমরা নাবানা ফার্মার চার্টে আসছি। এই নাবানা ফার্মার চার্ট থেকে আরেকটা ব্যাপার হলো, আমরা নাবানা ফার্মার আপনাদের অ্যানালাইসিস দিয়েছিলাম 19শে জুন। অ্যানালাইসিসে আমরা কি বলছিলাম সেটা একটু আমরা শুনে আসি, তাহলে আমার সাথে যারা আছেন বুঝতে পারবেন আমরা আসলে কিভাবে আগাচ্ছি। এর জন্য আপাতত এই 3টা জোন আমরা ড্র করলাম। ওকে, যাই হোক, আমরা 4টা জোন ড্র করলাম। একটা হলো আমাদের 52 টাকা থেকে না 54 টাকা থেকে 56 টাকা। দ্বিতীয় জোনটা হলো আমাদের 59 টাকা থেকে 62 টাকা। তৃতীয় জোন হলো আমাদের আর দেখার দরকার নেই, আমরা যাই আমরা চার্টে। তো সেই হিসাবে আমাদের যে 56 টাকার জোনটা, প্রথম জোনটা ছিল আমাদের কিন্তু এই দিনে 57 টাকা 60 পর্যন্ত সে জোনটা সে কাভার করছে। ঠিক আছে? আরও পর দিনও, এবং এইখানেই শেয়ারটা ঘুরপাক খাচ্ছে। দেখেন এই বক্সটাতে শেয়ারটা ঘুরপাক খাচ্ছে। তাহলে কি দাঁড়ালো শেয়ারটা এই জায়গাতে একটা রিঅ্যাকুমুলেশন বলে, এটাকে রিঅ্যাকুমুলেশন করছে। আর যখন সেই রিঅ্যাকুমুলেশনটা সে উঠে যাবে, এখান থেকে ব্রেকআউট দেবে, তখন আমাদের পরবর্তী এই জোনে শেয়ারটা ঢুকে যাবে। তাহলে আমাদের যাদের হোল্ডিংয়ে আছে তারা কখনোই এই শেয়ারটা আপাতত ছাড়বো না। এটা আমাদের সুইং, এটা কত টাকা লো আছে? 54 টাকা লো আছে। আমরা যাদের হোল্ডিং আছে 54 টাকার নিচে যতক্ষণ পর্যন্ত শেয়ারটা ক্লোজিং না দিচ্ছে ততক্ষণ আমরা শেয়ারটা ছাড়বো না। আর নতুন আমরা যারা চিন্তা করছি শেয়ারটাতে এন্ট্রি নেব, তারা শর্ট টার্মের জন্য এন্ট্রি আমাদের হলো এই যে 56 টাকা 20 পয়সা, না হলে আমি 56 টাকা 30 পয়সা, হ্যাঁ 56 টাকা 30 পয়সা আমি বেস ধরলাম। 56 টাকা 30 পয়সার উপরে ক্লোজিং দিলে নতুন আমরা এন্ট্রি নেব। যদিও টেকনিক্যাল অ্যানালাইসিস মতে এই যেটার হাই 57 টাকা 60 পয়সা, এই হাই 57 টাকা 60 পয়সার উপরে গেলে নতুন এন্ট্রি হয়, কিন্তু বাজার যেহেতু পজিটিভ আছে তাই আমি আপনাদেরকে এই 56 টাকা 30 পয়সাটাকে একটা ল্যান্ডমার্ক করে দিলাম। এর উপরে গেলে আপনারা মানে ক্লোজিং দিলে সুইং গেল, বাট পরে ক্লোজিং নিচে দিলে তখন না, এই 56-30-এর উপরে গেলে আমরা এন্ট্রি নেব, কিন্তু আমাদের স্টপ লস কিন্তু এই আমাদের 54 টাকা ধরি। তার পরবর্তী স্টক হলো একমি ল্যাব। 4 জন ভাই কমেন্ট করছেন। আমরা একমি ল্যাব নিয়ে 20শে জুলাই এই সেল এই ভিডিওতে আমরা একমি ল্যাব নিয়ে কথা বলছিলাম। কী ধরনের কথা বলছিলাম দেখেন, এখানে একটা ফার্মাসিউটিক্যাল সেক্টর লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। সেখানে স্কয়ার ফার্মা ছিল, নাভানা ফার্মা ছিল, মেরিকো ছিল, বেক্সিমকো ফার্মা ছিল, একমি ল্যাব ছিল, এসসিআই ফর্মুলা ছিল। এই যে কটা শেয়ার ছিল, আপনারা চার্টে যাবেন দেখবেন সেই 20 তারিখে 20শে জুলাই থেকে আজকে পর্যন্ত কোন শেয়ার কত % প্রফিট দিল বা লস দিল। আসুন এখন চার্টে চলে যাই।
ডেফিনেটলি শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনের যে রেজিস্ট্যান্সটা, আমরা এইটুকুকে আমরা একটা রেজিস্ট্যান্স ধরতে পারি, ঠিক আছে, এইটাকে। তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ রেজিস্ট্যান্স এইটা। আর এই, হ্যাঁ, এইটা এইটুক পর্যন্ত কত, 93 থেকে 95, এইটুকু যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এইটা পার করতে হবে। কত, 81.9, মানে 82 টাকা পার যদি করে, তাহলে আমরা পরবর্তী টার্গেট ধরবো 93 থেকে 95 টাকা। এখন যদি বলি এটাকে আগামীকালকে ব্রেকআউট দেওয়ার সুযোগ আছে, বা আগামী পরশুদিন রবিবার বা সোমবারে ব্রেকআউট দেওয়ার সুযোগ আছে, আমি বলবো এটা হলো বাজারের উপর ডিপেন্ড করে। রবিবার যদি বাজার একটা বুল রানে থাকে, ইন্ডেক্স যদি 50, 60, 70 পয়েন্ট পজিটিভ থাকে এবং টার্নওভার ভালো হয়, তাহলে এটা উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। শুধু সম্ভাবনা না, অনেক ভালো সম্ভাবনা, কারণ এটা ফান্ডামেন্টাল অনেক ভালো শেয়ার। এই শেয়ারটা এই 90-100 টাকায় পড়ে থাকা শেয়ার না, এই শেয়ারটা আরও অনেক লম্বা রেসের গোড়া হতে যাচ্ছে যদি আমাদের বাজার বুলিশ মুভমেন্টে থাকে। সো এটা নজর রাখেন, যাদের হোল্ডিং আছে, হোল্ডিং ছাড়া যাবে না। হোল্ডিং কখন ছাড়বেন, যখন এই 77 টাকা 70 পয়সা এর নিচে ক্লোজিং দেয়, তাহলে আপনারা শেয়ারটা থেকে বেরিয়ে যাবেন। আর যদি আপনারা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে একমিল্যাপকে বেছে নিয়ে থাকেন, তাহলে যত নিচে আসুক শেয়ারটা হাতছাড়া করা যাবে না, করবেন না। আমাদের পরবর্তী স্টকের জন্য কমেন্ট করছেন, সেটা হলো 3 জন করে, মোট 4 জন কমেন্ট করছেন, প্রতিটার জন্য 3 জন করে। বিকন ফার্মা নিয়ে, তারপরে বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, আইবিপি মানে ইন্দু বাংলা ফার্মা, প্রতিটাতে 3 জন করে কমেন্ট করছেন এটার ব্যাপারে। তাহলে এইটা দিয়ে আমি শেষ করব বাকি আলোচনা। তারপরেও আরও আছে, যদি আমি সময় করতে পারি, যেটা হলো স্কয়ার ফার্মা নিয়ে 2 জন কমেন্ট করছেন, টেকনোড্রাক নিয়ে 2 জন কমেন্ট করছেন, ইন্দু বাংলা ইবনে সিনা নিয়ে 2 জন কমেন্ট করছেন, এসিআই নিয়ে আরও 1 জন কমেন্ট করছেন। এছাড়াও কমেন্ট করছেন একজন করে ওরিয়ন ইনফিউ, তারপরে ইস্টার্ন লুপ, সেন্ট্রাল ফার্মা, সিল্কো ফার্মা, রেনেটা, ফার্মা8, ওয়াটা কেমিক্যাল। হ্যাঁ, এই যে ফার্মা8, ওয়াটা কেমিক্যাল জাতীয়, ওরিয়ন ইনফো জাতীয় যে শেয়ার, লো পেড নিয়ে আমরা প্রচুর কথা বলছি। আশা করি প্রিভিয়াস ভিডিওগুলি যদি আপনারা দেখেন, এইগুলি নিয়ে আপনারা সম্যক ধারণা পেয়ে যাবেন। চলেন দেখি আমরা 3 জন করে যারা কমেন্ট করছেন, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা আর আইবিপি নিয়ে কথা বলি। বিকন ফার্মা, ডেফিনেটলি শেয়ারটা এখনও ডাউন ট্রেন্ড কাটায় উঠতে পারে না, যদিও আমরা একটু জুম করলে দেখব শেয়ারটা ডাউন ট্রেন্ড কাটায় উঠছে। মানে ব্যাপার হলো এইভাবে যদি দেখি, তাহলে দেখব এই লো, এই হাই, এই হায়ার লো, এই হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই, তার মানে আর একটা হায়ার লো করলো। এইটা নিচ পর্যন্ত যতক্ষণ না যাচ্ছে, 110 টাকার নিচে যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ আমাদের ট্রেন্ডটা মজবুত আছে। ইভেন আমরা কিন্তু এই হাইটাকে কাউন্ট না করে আমরা এই লোটাকে ধরতে পারি, কারণ এই হাইয়ের পরে এইটা সিমিলার ডাবল টপ প্যাটার্ন হয়েছে, তার মানে এইটাকে আমরা হাই কাউন্ট করব। তাহলে আমরা বাদ দিয়ে দিব, তার মানে আমাদের লো পয়েন্ট থাকবে এইটা। এর নিচে যতক্ষণ পর্যন্ত 100 টাকার নিচে না আসছে, ততক্ষণ আমরা এটাকে আপ ট্রেন্ডের শেয়ারে আমরা কাউন্ট করব, মানে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তাই আমরা এই শেয়ারটা যেদিন আমাদের কি করবে, রিভার্সাল দিবে, ভলিউম পাবে। আমরা যেহেতু একটু জুম করছি, দেখছি অনেক আছে, আমাদের অ্যাভারেজ ভলিউমের ওপরে অনেক ভলিউম আছে, তার মানে শেয়ারটা সামনে ভালো করবে, এটা মোটামুটিভাবে নিশ্চিত বলা যায়। যাদের হোল্ডিংয়ে আছে তারা হোল্ড করবেন, আর যাদের হোল্ডিংয়ে নাই, শর্ট টার্মে ট্রেড নিতে চান, তারা শেয়ারটা এর উপরে গেলে 122 টাকার উপরে গেলে এন্ট্রি নিতে পারেন, অথবা এটার কারেকশন যতক্ষণ শেষ হলে এন্ট্রি নেবেন। আমি মনে করি এখন বাজার আপ ট্রেন্ড আছে, সেই কারণে আমাদের শেয়ারটা যদি এই লেভেল পর্যন্ত আসে, কথার কথা 108 টাকার নিচে আসে, তাহলে আমরা অল্প কিছু শেয়ার বাই করব, বা এই জোনটা আমি একটা ড্র করে দিই আপনাদের। আমরা এই যে 103 টাকা 60 পয়সা থেকে 110 টাকা 30 পয়সা,
এই জোনে আসলে আমরা অল্প অল্প কালেকশন করতে থাকবো। আর যদি 100 টাকার নিচে ক্লোজিং দেয় তখন আমরা স্টপ লস নেবে, যারা আমরা শর্ট টার্ম ট্রেডের কথা চিন্তা করতেছি। আর যারা লং টার্ম ট্রেডের কথা চিন্তা করতেছি তারা এই শেয়ার থেকে বেরিয়ে যাব না, যত নিচে আসবে শেয়ারে আমরা আরও অ্যাগ্রেসিভ বাই করতে থাকবো। তাহলে শেয়ারটার আমি প্রফিট টেকিং জোনটা ড্র করে দিলাম। আমাদের প্রাইমারি প্রফিট টেকিং জোন হলো 133 থেকে 136 টাকা, আমার সেকেন্ডারি বা সেকেন্ড প্রফিট টেকিং 147 থেকে 152, আর তৃতীয় প্রফিট টেকিং জোন হলো আমার অনেক বড় একটা রেঞ্জ, ওয়াইড রেঞ্জে আছে 176 থেকে 206 টাকা। বাট এই শেয়ারটা কিন্তু আরও উপরে যাওয়ার ক্ষমতা রাখে, অ্যাটলিস্ট শেয়ারটা এই লেভেল পর্যন্ত 250 টাকার লেভেলের উপরে যাওয়ার ক্ষমতা রাখে এবং হাই আছে 393 টাকা। তাহলে শেয়ারটা আমাদের অনেক সম্ভাবনাময় একটা শেয়ার। আমরা বেক্সিমকো ফার্মায় আসলাম। বেক্সিমকো ফার্মাতে আমরা গত 2-3 দিন আগে কথা বলছিলাম এই ক্যান্ডেলে মেবি 28 তারিখে, যে এটা আমরা সেল সিগন্যাল হিসাবে আমরা ট্রিট করতে পারি যতক্ষণ না পর্যন্ত এই যে 109 টাকা 90 মানে 110 টাকার উপরে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সেল সিগন্যাল হিসাবে আমরা কাউন্ট করব। তাই সেই হিসাবে আমাদের সেল সিগন্যালটা এখন বাই সিগন্যালে কনভার্ট হয়ে গেছে, তার মানে এই লাইনটা ব্রেকআউট দিচ্ছে। আমরা বলছিলাম যে এর নিচে আসলে 105 টাকার নিচে আসলে আমাদের হোল্ডিংয়ে যারা আছে তারা স্টপ লস নিয়ে নিব, আর যদি 110 টাকার উপরে ক্লোজিং দেয় তাহলে বাই সিগন্যাল জেনারেট হয়। সেই হিসাবে শেয়ারটা ভালো পজিশনে আছে, উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, হোল্ডিংয়ে যারা আছে হোল্ড করবেন, আর যারা নতুন কিনতে চান তারাও কিনতে পারেন। যদি কালকে মানে রবিবারে একটু নিচে পাওয়া যায়, যতটুকু নিচে পাওয়া যায় সে নিচ ধরেই কিনবেন এবং স্টপ লস থাকবে 105 টাকা। 105 টাকা স্টপ লস ধরে নতুন বাই করতে পারেন, আর যাদের হোল্ডিং আছে তারা হোল্ড করবেন। ওরিয়ন ফার্মা নিয়ে আপাতত আমার বলার কিছু নাই, সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি আছে, বাট একটা লম্বা যে কারেকশন করতেছে, ভলিউমটা লাস্ট দিনে বাড়লেও এর ল্যাকিংস দেখা যায়। অন্তত 33 টাকার আগে 33 টাকা পার করার আগ পর্যন্ত এই শেয়ারে নতুন করে বাই করা যায় না। আর যাদের হোল্ডিংয়ে আছে তারা হোল্ডিং ছেড়ে দেওয়ার, স্টপ লস নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু বাজার আপ ট্রেন্ডে আছে। সো হয়তো আর একটু প্যানিক দিতে পারে, আসলে নিচে আসলে হয়তো 30 টাকা লেভেল পর্যন্ত আসলেও আসতে পারে, তো অপেক্ষা করবেন। আমাদের সর্বশেষ অ্যানালাইসিস স্টকটা হলো ইন্দু বাংলা ফার্মা IBP। দেখেন একটা মজার ব্যাপার হলো 1, 2, 3টা হোল্ডেড দিয়েও শেয়ারটা প্রচুর প্রফিট দিচ্ছে, তারপরে শেয়ারটা কী করলো, কারেকশনে আসছে। এখন এটা দেখার বিষয় সে এই কন্টিনিউ মানে আপট্রেন্ডটা কন্টিনিউ করবে কি না। সেই হিসেবে আমরা যদি দেখি এইখান থেকে যখন এই কারেকশনে আসলো, এইখানে একটা হায়ের হাই করছে, যদিও এই যে এখানে হাই এটা নিচে এটা দেখা যায় না। আমরা যদি এটাকে লাইন চার্টে যাই তাহলে দেখব এই যে এখান থেকে এখানে উপরে, তার মানে কি হলো যে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে এবং গতকালকে একটা ভলিউম দিচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, বাট সে এই যে অ্যাভারেজ ভলিউম হলো 1.875 মিলিয়ন। এই যে এই ভলিউমের উপরে শেয়ারটা যায় না, তার মানে আমরা অপেক্ষা করব এইটুকু ভলিউমের উপরে। আর বিশেষ করে আমরা এই যে এই হায়ার হাইটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। এইখানে গিয়ে সে বাধা পেয়ে আবার নিচে নেমেও যেতে পারে, যেহেতু একটা ভালো একটা প্রফিট দিছে, বা এইখানে সে রিঅ্যাকুমুলেশন হবে। এইটুকুকে যদি আমরা একটা রিঅ্যাকুমুলেশন ফেজ ধরি, এইটাকে আমরা ধরবো, বা এটাকে আমরা একটু কমায়া এইটুকু আনতে পারি, এইটুকু। তার মানে এই জায়গাটুকু আমাদের হলো একটু সন্দেহজনক জায়গা। এর উপরে গেলে শেয়ারটা উপরে যাবে, এর নিচে আসলে শেয়ারটা আবার এই লেভেলে চলে আসবে। তাই এটা নিয়ে ভালো মানে পজিটিভ কিছু বা নেগেটিভ কিছু বলতে চাচ্ছি না, এটা হলো অ্যাকুমুলেশন ফেজ, আমারও অবজারভেশন ফেজ। তাহলে এই অবজারভেশন ফেজে থাকবেন, এটার উপরে গেলে শেয়ারটা অনেক ভালো করবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা পুরো মনোযোগ দিয়ে আলোচনাটা দেখছেন। আর যারা আমার আগের এই ভিডিওগুলি দেখেন না, এই ভিডিওটা দেখবেন, এই টেক্সটাইলের ভিডিওটাও দেখবেন, মার্কেট চ্যালেঞ্জ, হোয়াট নেক্সট, এগুলিও দেখবেন। আসসালামু আলাইকুম।